অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস 'দূরপাল্লায় দুই নারী'। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়ছি। প্রথম ৩টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৪র্থ পর্ব। উইন্ডির মার্কেট প্লেসে এখন টুরিস্টরা ঘুরছেন। স্থানীয় ব্যবসায়ীরা তাদের দোকানে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। আফটার শেভ লোশন কিনে অয়ন জিজ্ঞাসা করল, কফি খাবেন? মাথা নাড়ল দিতি সেন। না, এই তো চা খেলাম। এখানে টুরিস্টরা এসে কি দেখে, সমুদ্র? বোধ হয়। অয়ন বলল, চলুন, আমি একটা জায়গা আবিষ্কার করেছি, খুব ভালো লেগেছে। আপনার খারাপ লাগবে বলে মনে হয় না। গাড়ি চালিয়ে গতকালের সেই জায়গায় চলে এলো অয়ন। রাস্তা শেষ হয়ে গেছে, অনেকটা নিচে সমুদ্রের ঢেউ। গাড়ি থেকে নেমে দিতি সেন বললেন, বাহ, কি সুন্দর! আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। এই বেঞ্চে বসতে পারেন। হালকা রোদ সমুদ্রের শরীরে ছড়ানো। এখানে প্রচুর লম্বাটে গাছ। ওই গাছগুলোর মধ্য দিয়েই রাস্তাটা এসেছে। বাতাস গাছগুলোর ডাল নিয়ে খেলা করছে। সমুদ্রের ঢেউয়ের আওয়াজের সঙ্গে ডালপাতার শব্দ মিশে এক অদ্ভুত কনসার্ট তৈরি করেছে। দিতি সেন বললেন, আমি এখানে সারা জীবন থেকে যেতে পারি। অনশন করে যতদিন থাকতে পারেন ততদিন, হেসে ফেললেন দিতি সেন। আপনি একটা যাচ্ছে তাই। বহুদূরে একটা জাহাজ যাচ্ছে। সেদিকে তাকিয়ে অয়ন জিজ্ঞাসা করল, আপনি কতদিন আগে দেশে ফিরেছেন? ২.৫ বছর। ১ বছরের মাথায় ডিভোর্স চেয়েছিলাম। ও কন্টেস্ট করেনি। জানেন, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটিও হয়নি। যেদিন বুঝতে পেরেছিলাম ওর সঙ্গে আর থাকতে পারবো না, সেদিন ওকে বলেছিলাম। শুনেও মাথা নেড়ে বলেছিল, আমি ওই একই কথাটাই তোমাকে বলবো বলে ভাবছিলাম। তুমি বলে কাজটা সহজ করে দিলে। দিতি সেন বললেন, এরকম তো সাধারণত হয় না, কিন্তু কেন কথাটা বলতে হলো? অয়ন জিজ্ঞাসা করল। আমার মনে হতো ও আমাকে নেগলেক্ট করছে, আমাকে সময় দিচ্ছে না, আমাকে ভালো লাগছে না বলেই বোধহয় বাইরের মেয়েদের সঙ্গে অফিসের পরে বেশি সময় কাটাচ্ছে। আর এই মনে হওয়াটা জোরালো হতেই আমি চাইলাম ওকে নেগলেক্ট করতে। সেটাও বুঝতে পারতো, কিন্তু মুখে কিচ্ছু বলতো না। আমরা এক বাড়িতে যে যার মতো থাকতাম, কিন্তু জঙ্গলে যখন কোনো প্রাণী মারা যায়, তখন বহু দূরে আকাশে ওরা শকুনগুলো ঠিক পচা গন্ধ পেয়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্কে পচন ধরলে কোনো কোনো মানুষ শকুন তা বুঝতে পারে। এরকম দুজন আমার কাছে ঘেঁষতে চাইতো। তারা মহাপাত্রেরই বন্ধু, কিন্তু ও যে ভুল করেছে আমি সেই ভুল করতে চাইলাম না। তাই ওকে সরাসরি বললাম, সম্পর্কটা ভেঙে দাও। দিতি সেন বললেন, ব্যাস হয়ে গেল। ভালোই করেছেন, জোর করে সম্পর্ক ধরে রাখা যায়ও না। আচ্ছা, তখন আপনি পুরীর কথা বললেন কেন? সত্যি বলবেন? মিথ্যে বলবো না, কিন্তু সত্যিটাও বলতে পারবো না। পুরীতে মহাপাত্রের পরিবার থাকেন। আমি ২ বার গিয়েছি। খুব সেকেলে মানুষ ওরা। যে কদিন ছিলাম অভিনয় করতে হয়েছিল। এখনো ওরা বাড়ির বউদের ঘোমটা পরা পছন্দ করেন। মহাপাত্রের উচিত ছিল সেই রকম কাউকে বিয়ে করা, কিন্তু দ্বিতীয়বার ও ভুল করল। এবারের বউ তো পুরীতে গেলে একটা দিনও থাকবে না। এবারের বউ? উনি কি আবার বিয়ে করেছেন? হ্যাঁ, মেয়েটির নাম শীলা, খুব স্মার্ট। ভারতীয় পোশাক পরে না, ইংরেজি ছাড়া কথা বলে না। এগুলো অস্বাভাবিক নয়। অস্বাভাবিক হলো বয়ফ্রেন্ড আর সিগারেট ছাড়াও ৫ মিনিট থাকতে পারে না। মহাপাত্রকে ওর পছন্দ হয়েছে কি কারণে তাও আমি জানি না। দিতি সেন বললেন, কিছু মনে করবেন না, নিজের জীবনটাকে নতুন করে শুরু করার কথা ভাবেননি? অয়ন জিজ্ঞাসা করল। হ্যান্ডিক্যাপ ছেলে মেয়েদের জন্য একটা স্কুল করেছিল মা। আমি এসে তার দায়িত্ব নেওয়ায় অন্য চিন্তা করার সময় পাইনি। দিতি সেন তাকালেন। আমার কথা তো শুনলেন, আপনার কথা বলুন। একটু সময় নিল অয়ন। আমার জীবনটা একদম সাদাসাপটা। ভুল চিকিৎসার জন্য স্ত্রী মারা গেলেন। মামলা মোকদ্দমা করে সময় কাটাতে পারতাম, করিনি। টাকা পয়সা যা রোজগার করেছি তাতে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া অসম্ভব হবে না বলে
আর কাজ করতে ইচ্ছে হলো না। নিরিবিলিতে থাকবো বলে এখানে চলে এলাম। ছেলে না মেয়ে? কেউ আসেনি। হয়তো আমাকে একা থাকার সুযোগ দিতেই আসেনি, অয়ন বলল। দিতি সেন সমুদ্রের দিকে মুখ ফেরালেন। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলেন, এই সমুদ্রে স্নান করেছেন? না, তেমন ইচ্ছাও নেই। কেন? ওই বিশাল জলরাশির মধ্যে গেলে নিজেকে অতি ক্ষুদ্র মনে হয়। কি দরকার? শব্দ করে হাসলেন দিতি সেন। তাহলে আবাল বৃদ্ধ বনিতা হয় একা একা নয়, নুলিয়ার সাহায্য নিয়ে যে সমুদ্রে স্নান করে, তারা নিজেদের ক্ষুদ্র ভাবে না? বড়জোর কোমর জল পর্যন্ত ভয়ে ভয়ে গিয়ে দুই একটা লাফ দিয়ে নাকানি চুবানি খেয়ে পালিয়ে আসে, আর ভাবে সমুদ্রে স্নান করে এলাম, অয়ন বলল। আপনি যা একবার ভাবেন তা থেকে সরে আসেন না, না? কেন নয়? যদি নিজের ভুল বুঝতে পারি তাহলে নিশ্চয়ই সরে আসি। এই যে আপনি আমাদের চেনেন না, থানায় গিয়ে প্রথম দেখলেন, আমরা যা বলেছি তাই শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আপনার বাংলোয় থাকতে দিয়েছেন, খেতে দিচ্ছেন। যদি মনে হয় সহানুভূতি পাওয়ার জন্য গল্প বানিয়ে বলেছি, তাহলে নিশ্চয়ই আমাদের চলে যেতে বলবেন, তাই না? দিতি সেন তাকালেন। এতগুলো যদি এক হওয়ার পর পরিস্থিতি বুঝে যা বলার বলবো। আমাদের কাছে ঠকেছেন বলে আফসোস করবেন না? না, করব না। কারণ আপনারা না এলে এই যে এই নির্জনে আমার পাশে বসে কেউ গল্প করত না। আপনারা যদি মিথ্যে বলেন তাহলেও এই ব্যাপারটা তো সত্যি। কথাগুলো বলতে বলতে অয়নের চোখ মাঝ সমুদ্রের দিকে গিয়েছিল। সে থেমে গেল। মনে হলো একটি অবিশ্বাস্য দৃশ্য দেখছে। দিতি সেনের নজরও সেদিকে গিয়েছিল। অস্ফুট গলায় তিনি জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে ওখানে? অনেকখানি জায়গা জুড়ে জল একটু উঁচু করে উঁচু হতে হতে বড় হয়ে ঢিবির আকার নিল। তারপর বিশাল কোনো জলজন্তুর শরীরের অংশ সেই ঢিবির ওপর চলকে উঠেই নেমে চলে গেল নিচে, আর সঙ্গে সঙ্গে ঢিবি নিচু হয়ে আগের মতো সমান হয়ে গেল। দিতি সেনের মুখ থেকে বেরিয়ে এলো, গডজিলা! হেসে ফেলল অয়ন। তিনি কল্পনায় বাস করেন। তাহলে ওটা কি? তিমি জাতীয় কোনো প্রাণী। সচরাচর এই সমুদ্রে ওদের দেখা যায় না, কোনোভাবে চলে এসেছে। যারা মাছ ধরতে সমুদ্রে যায় তাদের নিশ্চয়ই সাবধান করা হবে। চলুন এবার ফেরা যাক। অয়ন উঠে দাঁড়ালো। দিতি সেন উঠে দাঁড়িয়ে জায়গাটাকে আবার ভালো করে দেখলেন। সত্যি, এখানে এসে মনটা ভালো হয়ে গেল। যাওয়ার আগে আরো একবার নিয়ে আসবেন? অবশ্যই, যখন ইচ্ছে হয় বলবেন। গাড়িতে উঠে দিতি সেন বললেন, আপনি তো বেশ অদ্ভুত। আমি মিথ্যে গল্প বলতে পারি শুনেও একটু ঘাবড়েও গেলেন না? সত্যি বলুন তো, যা বলেছি তা মিথ্যে প্রমাণ পেলে আপনি কি করবেন? আরেকটা গল্প উপভোগ করব। আপনাদের কিছু চুরি যায়নি। মামের ব্যাগের সব টাকা ঠিকঠাক আছে। ক্রেডিট কার্ড খোয়া যায়নি। ট্রেনের টিকিট, মোবাইলও না। একটা নাটক তৈরি করার উদ্দেশ্যে থানায় পৌঁছে গিয়েছেন। টিকিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠছেন না, এবং না উঠে আমার সঙ্গে চলে এলেন। এটা যদি দ্বিতীয় গল্প হয় তাহলে দারুণ হাততালি দেব, অয়ন বলল। দূর, এটা বোকা বোকা গল্প। ট্রেনের টিকিট কনফার্ম অথচ ট্রেনে উঠছি না, এটা হতেই পারে না। বড্ড কাঁচা গল্প, দিতি সেন বললেন। বেশ, পাকা গল্পটা কি হতে পারে? হ্যাঁ, আসুন। আমি আর মা গত 1 বছর সিডনিতে আছি। সঙ্গে যা টাকা পয়সা ছিল সব ফুরিয়ে গেছে। দুবেলা সাইবাবার মন্দিরে প্রসাদ খেয়ে বেঁচে আছি। কিন্তু ঘরের ভাড়া বাড়িওয়ালাকে দিতে পারছি না। দিতি সেন থামলেন। 1 বছর এখানে কেন থাকবেন? লজিক কি? ধরে নিন কোনো কারণ, যেমন ডিভোর্সের পর আমি আর কলকাতায় থাকতে চাইছিলাম না। মা আজীবন সাইবাবার ভক্ত, তাই আমাকে নিয়ে চলে এসেছিলেন এখানে। এটা বিশ্বাসযোগ্য তো? গুড। কিন্তু কলকাতা যাওয়ার ট্রেন ভাড়া নেই। কোনো রকমে বাসে করে স্টেশনে এসেছি। টাকা জোগাড় করতে একটা নাটক করেছি আমরা। দিতি সেন থামলেন। ওই মামার ফোন? ধরা যাক দুটো গল্পেই মামা একটি জীবিত চরিত্র। না, এটাও বিশ্বাস করা গেল না। কেন? বলছেন টাকা পয়সা ফুরিয়ে গিয়ে প্রচন্ড অভাবে পড়েছিলেন। কিন্তু অভাব যখন আসে চুপি চুপি আসে না, ডালপালা মেলে আসে। দিনে দিনে তার ছাপ পড়ে পোশাকে, শরীরে।
আপনার দামি ঘড়ি অনেকদিন আগে বিক্রি করতেন সত্যিকারের অভাবের সামনে পড়লে। আপনাদের মুখে চোখে অভাব ছাপ ফেলে দিত। সেসব কিছুই যখন হয়নি তখন থানায় শোনা গল্পই বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে, অয়ন বলল। নিজের বাথরুমে স্নান সেরে বেল বাজালো অয়ন। একটু পরে লাড়ু ঘরে এলে বলল, খাবার রেডি হলে টেবিলে দাও। ছোট মেম সাহেবের স্নান শেষ হয়নি, লাড়ু জানালো। হয়ে যাবে। উনি অনেকক্ষণ জলে নেমেছেন। অবাক হয়ে তাকালো অয়ন। লাড়ু চলে গেলে একটু ইতস্তত করে ঘরের বাইরে গিয়ে দাঁড়াতেই মনে হলো মিনি সুইমিং পুলে একটি আস্ত রাজহাঁস ভেসে বেড়াচ্ছে। দিতি সেনের পরনে সাদা ফ্রক জাতীয় পোশাক যা হাঁটুর উপর নেমে গেছে। পোশাকটা ভিজে যাওয়ায় শরীরের সঙ্গে মিশে কাপড় আর চামড়ার পার্থক্য রাখছে না। উল্টো দিকে মুখ থাকায় দিতি সেন তাকে দেখতে পাচ্ছেন না। কিন্তু একটু পাশ ফিরতেই অয়ন বুঝতে পারল ভদ্রমহিলা অসম্ভব স্বাস্থ্যবতী। শরীরের খাঁজগুলো স্পষ্ট। দ্রুত ঘরে ফিরে এলো অয়ন। কোনো মহিলার স্নানের দৃশ্য চুরি করে দেখা শোভন নয়। দরজা ভেজিয়ে সোফায় বসলো বটে, কিন্তু অয়নের চোখ থেকে দৃশ্যটা কিছুতেই মুছে যাচ্ছিল না। দিতি সেনের চুল রুমালের আড়ালে, রুমালটাও সাদা, কিন্তু ওর ঘাড় ও কাঁধ থেকে সোনালি রং ঠিকরে বেরোচ্ছিল রোদের ছোঁয়া পেয়ে। এমন রূপ কখনো দেখেনি অয়ন। ঘড়িতে আওয়াজ হতেই সম্বিত ফিরল তার। সঙ্গে সঙ্গে লজ্জিত হলো সে। বিপদে পড়ে ওরা এখানে আশ্রয় নিয়েছেন, আর সে গোপনে মহিলার স্নান দৃশ্য দেখে আপ্লুত হচ্ছে। ছি, এটাই স্বস্তির সে যে দেখছিল তা দিতি সেনের নজর এড়িয়ে গিয়েছে। ভাগ্যিস, নইলে ভদ্রমহিলা তার সম্পর্কে কত কি ভেবে ফেলতেন। আজ লাঞ্চের টেবিলে নীল শাড়ি পরে মায়ের পাশে বসেছিলেন দিতি সেন। অয়ন একটু দেরিতে এসে চেয়ার টেনে বসলে মিসেস সেন বললেন, আজ দিতির জন্য খেতে দেরি হয়ে গেল তোমার। সেই কখন জলে নেমেছিল, উঠতেই চায়নি, বকে ঝোঁকে তুললাম। দিতি সেন চোখ বন্ধ করে মাথা ঝাঁকালেন। ফ্যান্টাস্টিক! আপনার এই ছোট্ট সুইমিং পুলটাতে স্নান করতে খুব মজা লেগেছে। ঘরে ফিরে আবার স্নান করেছেন তো? ভাতের থালায় হাত রাখল অয়ন। অফকোর্স, ওটা যে সমুদ্রের জল তা আমি জানি মশাই। দিতি সেন বললেন, তবে সমুদ্রের জলকে সমুদ্রে ভয়ঙ্কর সুন্দর মনে হয়। এখানে পোষা জল বলে বোধ হচ্ছিল। আমার কাছে তাই ভালো। সাঁতার জানি না যে। অয়ন কিছু বলল না। দিতি সেনের মুখের দিকে তাকাতে তার অস্বস্তি হচ্ছিল। মিসেস সেন বললেন, শুনলাম তুমি নাকি ওকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়েছিলে। গাড়িতেই সরাসরি যাওয়া যায়। আবার কবে যাবে? গেলেই হয়, বেশি দূরে তো নয়। টুকটাক কথার মধ্যে অয়নের খাওয়া আগেই শেষ হয়ে গেল। সে বলল, যদি কিছু মনে না করেন আমি উঠতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, মিসেস সেন বললেন। দিতি সেন তাকালেন, কিছু বললেন না। খানিক পরে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে এসে অয়ন দেখল ওরা চাতালের চেয়ারে বসে সমুদ্র দেখছেন। সে বলল, আপনারা বিশ্রাম করুন, আমি একটা জরুরি কাজ সেরে আসছি। এসো, মিসেস সেন মাথা নাড়লেন। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অয়ন। উইন্ডি শহরটাকে দুবার পাক মারল। তারপর গাড়ি থামিয়ে মোবাইলের বোতাম টিপল। ওপাশে সাড়া পেয়ে বলল, নমস্কার, উইন্ডি থেকে অয়ন বলছি। অশোক ঘোষ বললেন, হ্যাঁ হ্যাঁ, ওদের নিয়ে কোনো সমস্যা হয়নি তো? না, তবে যাকে ওরা ফোনে খুঁজছিলেন তিনি এখন কলকাতায় নেই। এলে হয়তো টাকা পাঠাবার ব্যবস্থা করবেন। ও, আমার জন্যেই আপনার উপর প্রেশার পড়ল। না না, সেটা ঠিক আছে, কিন্তু আমি অন্য কথা ভাবছি। এত বড় পৃথিবীতে ভদ্রমহিলার ভাই ছাড়া আর কোনো পরিচিত মানুষ নেই যাকে ফোন করে সাহায্য চাওয়া যায়? এটা একটু অস্বাভাবিক ব্যাপার, অশোক ঘোষ বললেন। এদের ব্যবহার কিরকম? খুব ভালো। কবে নাগাদ ওরা টাকা এক্সপেক্ট করছেন? আরো 2-3 দিন তো বটেই, কিন্তু আমাকে তটস্থ হয়ে থাকতে হচ্ছে। একাকিত্ব এনজয় করতে এত দূরে এলাম, রাত্রে যে মনের সুখে ড্রিঙ্ক করব তারও উপায় নেই। কি করবেন বলুন, আর তো 2 দিন। ওদের কলকাতার ঠিকানা জেনেছেন? না তো, আমিও জিজ্ঞাসা করিনি। ঠিকানা জানা থাকলে খোঁজ খবর করা যেত। 2 দিন থাকার পরে আপনার পক্ষেও এখন ঠিকানা জানতে চাওয়া স্বাভাবিক হবে না, বলে অশোক ঘোষ গলার স্বর বদলালেন। আমার নামে একটা মিথ্যা কথা বলুন তো। ওরা যে ফিরে যাবেন
চাইলে তো ট্রেনের টিকিট পাবেন না। বলুন, আমার পরিচিত এক ট্রাভেল এজেন্ট টিকিট করিয়ে দিতে পারে। তাকে নাম ঠিকানা দিতে হবে। টিকিট নেওয়ার সময় টাকা দিলেই চলবে। কথাটা শুনে নিশ্চয়ই ওরা ঠিকানা জানাবেন। তারপর? আমার কাকার ছেলে কলকাতা পুলিশে আছে। ওকে জানালে খোঁজ খবর নিয়ে যা জানতে চান বলে দেবে। অনেক ধন্যবাদ। রাখছি। উল্টো দিক দিয়ে ঘুরে সমুদ্রের ধারে চলে এলো অয়ন গাড়ি নিয়ে। একটা পয়েন্টের পর গাড়ি চালাতে নিষেধ করা হয়েছে। সম্ভবত বালি নরম বলেই এই আদেশ। গাড়িতে বসেই সমুদ্র দেখছিল অয়ন। এখন সমুদ্র তীর একেবারেই ফাঁকা। স্নানের সময় শেষ হয়ে গেছে অনেকক্ষণ। মাছ ধরার নৌকোগুলো বালির ওপরে বিশ্রাম নিচ্ছে। বালিতে আকাশে এখন শুধু কয়েকশো সিগাল পাক খাচ্ছে। এই সময় মেয়েটাকে দেখতে পেল অয়ন। শাড়ি পরার ধরন, সাজগোজ দেখে প্রথমে ঠাউর করতে পারেনি। কাছে এলে বুঝতে পারলো ও মধুবালা। হাতে ব্যাগ নিয়ে মধুবালার শরীর দুলিয়ে বালির উপর দিয়ে হেঁটে আসছে। অয়ন চুপচাপ দেখছিল। মধুবালা যখন গাড়ির পাশ দিয়ে ওপরের দিকে এগোচ্ছে, তখন সে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? তোর শ্বশুর বাড়ি, যাবি আমার সঙ্গে? রুখে দাঁড়ালো মধুবালা। তারপর অয়নকে দেখে এক হাত জিভ বের করলো। অয়ন বলল, তোমাকে এখন মা কালীর মতো দেখাচ্ছে। চট করে জিভ ভেতরে ঢুকিয়ে মধুবালা বলল, আমাকে মাফ করে দাও বাবু। লোকে এত বিরক্ত করে, ওই ট্যুরিস্টরাই বেশি, যে মাথা গরম হয়ে যায়। তুমি যে গাড়িতে বসে থাকবে তা আমি কি করে জানবো? ঠিক আছে, মাফ করে দিলাম। যাচ্ছ কোথায়? বাজারে। ঘরে কোনো সবজি নেই। নন্দাই সবজি খেতে খুব ভালোবাসে। শোনো, তুমি তোমার নন্দাইকে বলবে কাল থেকে আমাকে যেন আর মাছ না দেয়। আমি এখন কয়েকদিন নিরামিষ খাবো। অয়ন বলল। হেসে গড়িয়ে পড়ছিল যেন। মধুবালা বলল, পুরুষ মানুষ ব্রত করে নাকি? ব্রত কেন করব? শরীর ঠিক রাখতে মাঝে মাঝে নিরামিষ খেতে হয়। বলে ভালো করলে। কেন? এখন বেশি করে সবজি কিনবো, বিকেলে রান্না করে পাঠিয়ে দেব। তোমার বাংলোতে নিশ্চয়ই ফিরে যাচ্ছে, রেখে দিও, নষ্ট হবে না। মধুবালা চোখ ঘুরিয়ে বলল, আরে, তুমি সবজি রান্না করে পাঠাবে কেন? আমার ইচ্ছে তাই। মাছ খাবে না, ভাত কি দিয়ে খাবে? আমার বাংলোয় রান্নার লোক আছে, সে রেঁধে দেবে। লাড়ু? আবার হাসলো মধুবালা। ও মাছ মাংস রাঁধতে পারে, নিরামিষ রাঁধলে তুমি খেতেই পারবে না। চলি। কয়েক পা এগিয়ে গিয়ে আবার ফিরে এলো মধুবালা। বাবু, তুমি আমাকে এই গাড়িতে করে একটু ঘোরাবে? কোথায় যাবে? বাজার তো কাছেই। কোথাও যাব না, এমনি একটু ঘুরবো। বলেই মাথা নাড়ল। না থাক। থাকবে কেন? লোকে বদনাম করবে। মধুবালা চলে গেল। কিছুক্ষণ চুপচাপ বসে রইল অয়ন। এই মেয়েটা কি সহজ। সন্ধ্যের মুখে বাংলোয় ফিরল অয়ন। দেখল মিসেস সেন একাই বসে আছেন চাতালে। লাড়ুর সঙ্গে কথা বলে তাকে ছেড়ে ভদ্রমহিলার পাশে এসে বসতেই তিনি জিজ্ঞাসা করলেন, কাজ হলো? হ্যাঁ, আপনি একা বসে আছেন যে? আর বলো না, অতক্ষণ স্নান করলে যা হয়, মাথা ধরেছে, শরীর ম্যাজ ম্যাজ করছে বলে তিনি শুয়ে আছেন। মিসেস সেন বললেন, সে কি, সঙ্গে ওষুধ আছে? হ্যাঁ হ্যাঁ, সেসব খেয়েছে। মিসেস সেন বললেন, আমাদের তো লাড়ু চা দিল, তুমি চা খাবে না? আমি বাইরে খেয়ে এসেছি। সত্যি কথাই বলল অয়ন। ও হ্যাঁ, অশোকবাবুর সঙ্গে কথা হলো। ওই যে যে ভদ্রলোক আপনাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন, বললেন ট্রেনের টিকিট তো খুব ক্রাইসিস, এমনিতে পাওয়া যাবে না, তবে ওর পরিচিত একজন ট্রাভেল এজেন্ট করে দিতে পারেন। টাকা এলে তাকে দিলেই হবে। বাহ, খুব ভালো। উনি আপনাদের পুরো নাম ঠিকানা চেয়েছেন, ফর্ম ভর্তি করতে লাগবে। এখনই বলবো? না না, লিখে রাখবেন, কাল ওকে জানিয়ে দেব। অয়ন বলল, কাল তো আপনার ভাইয়ের কলকাতায় ফিরে আসার কথা। হ্যাঁ, কিন্তু আমি ভয়ে ভয়ে আছি। ওরা যদি ওকে পুরী থেকে অন্য কোথাও বেড়াতে নিয়ে যায় তাহলে ঠিক চলে যাবে। কোনো কাজ দায়িত্ব নিয়ে কখনো করেনিও। অয়ন না বলে পারল না। কিছু মনে করবেন না,
এরকম দায়িত্ব জ্ঞানহীন মানুষের উপর বাড়ির দায়িত্ব দিয়ে বেরিয়েছিলেন কেন? ওর কথা তো জানতেন। মিসেস সেন কোনো জবাব দিলেন না। একটু অপেক্ষা করে অয়ন বলল, আপনি কাল ফোন করে দেখুন। নিশ্চয়ই উনি কলকাতায় ফিরে আসবেন। আচ্ছা, আমি উঠছি। আবার বের হচ্ছ? না, না, কিছু ব্যক্তিগত কাজ জমে গেছে। এগুলো শেষ করতে অনেক রাত হয়ে যাবে। আপনাদের খাবার লাড়ু নিশ্চয়ই দিয়ে গেছে। কাল সকালে দেখা হবে। অয়ন চলে এলো তার ঘরে। ভেতর থেকে দরজা বন্ধ করে স্নানের ঘরে ঢুকল। জল বেশ ঠান্ডা, তবু আরাম হলো স্নান করে। ইস্ত্রি করা পাজামা পাঞ্জাবি পরে সে পাশের জানালায় গিয়ে দাঁড়ালো। এই ঘর থেকে সমুদ্রের একটা অংশ দেখা যায়। অন্ধকার নেমে গেছে পৃথিবীতে। সমুদ্রের ঢেউগুলোকে আন্দাজ করা যাচ্ছে তাদের ফসফরাসের জন্য। ঝিলিক দিয়ে উঠছে ঢেউগুলো, দিয়েই নিভে যাচ্ছে। দেখতে বেশ ভালো লাগছিল। সবে প্রথম পেগ গ্লাসে ঢেলে জল মিশিয়েছে অয়ন, বেলের শব্দ শুনতে পেল। বাইরের দরজার বেল কেউ বাজাচ্ছে। ঘড়ি দেখল সে। এখন সন্ধে 7:30। উইন্ডের কোনো মানুষ তার সঙ্গে দেখা করতে আসবে না। তবু মনে হলো গিয়ে দেখা যাক। অয়ন দ্বিতীয়বার বেলের শব্দ শুনতে চাইল, কিন্তু যে এসেছিল সে বাজালো না। স্বস্তিতে বেশ বড় চুমুক দিল অয়ন। আহ, কি আরাম, কি শান্তি! সে চোখ বন্ধ করল। আর বন্ধ করতেই দিতি সেনের সোনালি ঘাড়, বুকের খানিকটা দেখতে পেল অয়ন। যেন একটা সময় মনের গভীরে চাপা পড়েছিল। আরাম পেতেই ভুস করে উপরে উঠে এসেছে বলেই দেখতে পেল সে। চোখ খুলল অয়ন। জানালার বাইরে একটানা গর্জন করে চলেছে সমুদ্র। সেই পৃথিবীর প্রথম দিন থেকে সমুদ্র তার ঢেউগুলোকে পাঠাচ্ছে স্থলভূমি দখল করে নিতে। ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে ঢেউগুলো। আফসোসের আওয়াজ তীব্র হচ্ছে। পাওয়া যাবে না জেনেও চাওয়ার কোনো ঘাটতি নেই। দ্বিতীয়বার গ্লাসে হুইস্কি ঢালতেই মনে হলো একটু গান শোনা যাক। উঠে সিডি চাপাতে ইচ্ছে করলো না বলে টিভির রিমোট টেনে নিল। হয় হিন্দি সিরিয়াল, নয় খবর। একটা গানের চ্যানেল কেউ খোলে না কেন? হঠাৎ বাংলা সংলাপ শুনতে পেয়ে আগের চ্যানেলে ফিরে গেল অয়ন। ঝাপসা ঝাপসা লাগছে ছবিটা। বোধহয় ভালো প্রিন্ট নয়। কিছু কথা বুঝতে পারল সে। তারপরেই সুচিত্রা সেনকে দেখতে পেল। এবার অনেক স্পষ্ট। অনেক পুরনো ছবি। কি ছবি যেন? তারপরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাইতে লাগলেন সুচিত্রা সেন। জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া। শোনা মাত্র বাইরের আরব সাগরটা যেন ছুটে এসে অয়নের বুকের ভেতর ঢুকে পড়ল। সমস্ত শরীরে কাঁটা ফুটল। ওহ, সেই কিশোর বেলায় সে এই গান শুনেছে। চোখ বন্ধ করতেই এই ঝাপসা ছবির বদলে স্মৃতি নিয়ে এলো ঝকঝকে সুচিত্রা সেনকেই। ছলো ছলো আঁখি, মোর জলভরা মেঘ যেন ছাওয়া। শব্দ হলো। বিরক্ত অয়ন চোখ খুলল। তার ঘরের বন্ধ দরজায় কেউ নক করছে। ছুটে যাই দ্বারে, ভুল ভেঙে যায়, আমারে কাঁদায় যেন খেলা করে হাওয়া। সন্ধ্যা মুখার্জি গেয়ে চলেছেন। একরাশ বিরক্তি নিয়ে অয়ন উঠে এলো। দরজা খুলল। দরজার ওপাশে দিতি সেন দাঁড়িয়ে আছেন। এখন তার পরনে নীল রঙের হাতকাটা রাত পোশাক। অয়নকে দেখে বললেন, এটা আপনার জন্য দিয়ে গেল। অবাক হলো অয়ন। একটা মুখ বন্ধ কৌটো। সে জিজ্ঞাসা করল, কি এটা? জানি না, বলল বাবু যেন খান। দিতি সেন হাসলেন। নাম বলল মধুবালা। ও। হাত বাড়িয়ে কৌটো নিয়ে ঢাকনা খুলে দেখল তাতে অনেকটা তরকারি রয়েছে। সে হেসে ফেলল। মধুবালা নামটা সিনেমার বাইরে এই প্রথম শুনলাম। মেয়েটি আপনাকে খাওয়াতে এত রাত্রে খাবার দিয়ে গেল। সত্যি আপনি ভাগ্যবান। হাসলেন দিতি সেন। কথার জবাব না দিয়ে রান্নাঘরে একটি প্লেটে খানিকটা সবজি ঢেলে চামচ তুলে মুখে দিল অয়ন। দিয়েই বুঝলো চমৎকার রান্না হয়েছে। সবজিগুলোর নাম রান্নার পরে তার পক্ষে বোঝা সম্ভব হলো না। কৌটো থেকে আর কিছুটা সবজি প্লেটে নিয়ে নিল অয়ন। কৌটোটাকে ফ্রিজের ভেতর রাখতে গিয়েও মত পাল্টালো। তার রাতের খাবার যে হটবক্সে লাড়ু রেখেছিল তার পাশে রেখে বেরিয়ে এলো। দরজার সামনে দিতি সেন নেই। অর্থাৎ তিনি তার কর্তব্য করে নিজের ঘরে চলে গেছেন। দরজা বন্ধ করে জানালার পাশের চেয়ারে বসে গ্লাসের পাশে প্লেট রেখে এক চামচ তরকারি মুখে দিয়ে অয়ন বুঝতে পারল এরা পেঁয়াজ রসুনের ব্যবহার একটু বেশি করে থাকে।
কিন্তু স্বাদ এত ভালো হলো কি করে? সে গ্লাসে চুমুক দিতেই দিতি সেনের গলা শুনতে পেল। এটা কি ঠিক হচ্ছে? চমকে পেছন ফিরে তাকালো অয়ন। দরজা বন্ধ করে নিজের চেয়ারে বসার সময় সে লক্ষ্যই করেনি দিতি সেন খাটের ওপাশের চেয়ারে বসে আছেন। আপনি? হেসে ফেলল অয়ন। বুঝতে পারিনি। কি করে পারবেন? তরকারি দেখে এত মুগ্ধ হয়ে পড়েছিলেন যে কোনো দিকে নজর ছিল না। দিতি সেন বললেন, খেতে নিশ্চয়ই খুব ভালো লাগছে। খুব ভালো। খাবেন? সরি, মাথা নাড়লেন দিতি সেন। তারপর হেসে জিজ্ঞাসা করলেন, এই তাহলে আপনার ব্যক্তিগত কাজ? ব্যক্তিগত নয়? ভাবলেই ব্যক্তিগত, নইলে নয়। মাথা ধরা কমেছে? ওষুধ তার কাজ করছে। অয়ন গ্লাসে চুমুক দিল। তারপর জিজ্ঞাসা করল, আপনি কি কিছু বলবেন? না, দেখছি। অয়নের খটকা লাগলো। তারপর বিনীত গলায় জিজ্ঞাসা করল, আমি কি আপনাকে অফার করতে পারি? ধন্যবাদ। আচ্ছা, আমি উঠি। মায়ের খাওয়ার সময় হয়ে গেছে। দিতি সেন চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। ভদ্রমহিলাকে এখন রহস্যময়ী বলে মনে হলো। আজ সকালে একটু দেরিতে সমুদ্রের ধারে পৌঁছে অয়ন দেখল বেশিরভাগ নৌকোই মাছ নিয়ে ফিরেছে। কিন্তু কথাবার্তা শুনে বুঝতে পারল আজ প্রত্যেকের জালেই বেশ কম মাছ উঠেছে। অন্য সকালে খানিকটা আড়াল থেকে দেখেছে, আজ নয়ন মন্টির নৌকোর পাশে চলে এলো। বেশ কম মাছ, যা উঠেছে তা খুবই ছোট। শুধু একটা বড় রূপচাঁদা দেখতে পেল। মন্টি মাছ আলাদা করছিল। মধুবালা তাকে সাহায্য করছে। দেখতে পেয়ে মধুবালা হাসল। আজ কপাল খারাপ। অয়ন বলল, আমার খারাপ হলে কাল ভালো হবে। মন্টি তাকে দেখে উঠে দাঁড়ালো। দুটো জাহাজ সর্বনাশ করে গেল। 150 টাকার বেশি এই মাছ বিক্রি করে পাওয়াও যাবে না। এখানকার দাম তো জানি না, তবে কলকাতায় অত বড় রূপচাঁদা 100 টাকায় পাওয়া যেত না। মাথা নাড়ল মন্টি। না বাবু, রূপচাঁদা বিক্রির জন্য দেব না, ওটা আপনার মাছ। এই কথাটাই বলতে এলাম মন্টি। তুমি রোজ যে পরিমাণে মাছ দিচ্ছ তাতে 1 মাসেই টাকাটা শোধ হয়ে যাবে। তাই তোমার কাছ থেকে নগদ টাকা ফেরত নিতে পারবো না। আমি তো লাভ করব বলে তোমাকে টাকা দেইনি, অয়ন বলল। এ কি বলছেন বাবু? আপনাকে তো টাকাটা ফেরত নিতেই হবে। তাহলে তোমাকে মাছ দেওয়া বন্ধ করতে হবে। না বাবু, তা হয় না। আমার পাপ হবে। মন্টি বারংবার মাথা নাড়তে লাগলো। টাকা ধার দিয়ে লাভ করলে আমারও তো পাপ হবে। অয়ন মধুবালার দিকে তাকালো। খুব ভালো হয়েছে রান্না। আমি সবটাই খেয়েছি। মধুবালা খুব খুশি হলো। মন্টি বলল, ও ভালো রান্না করে। কপাল খারাপ না হলে এরকম স্বামী পায়। ও রাজি হলে আমি আবার ওর বিয়ে দিয়ে দিতাম। কি কথা! মধুবালা আঁচলে কোমর কুঁচতে কুঁচতে উঠে দাঁড়ালো। আগুনে জলে পুড়তে পুড়তে কোনো রকম বেরিয়ে এসেছি। আবার উনি আগুনে ঝাঁপ দিতে বলছেন? পাগল! বোঝে না বাবু, একদম বোঝে না। আমি মরে গেলে ওর কি হবে? আগে মরো, তারপর দেখা যাবে। মধুবালা মুখ ঘোরালো। অয়ন কথা শেষ করলো। ওই কথাই রইল, যদি মাছ দাও তবে টাকা নেব না। তারপর ধীরে ধীরে বালিতে আটকে থাকা নৌকোর ওপর গিয়ে বসল। একটু পরে মন্টি মাছ নিয়ে বাজারের উদ্দেশ্যে চলে গেলে মধুবালা ঝুড়ি নিয়ে বাড়ির পথ ধরতেই এদিকে চলে এলো। তুমি একা খেলে কেমন? কম ছিল? তোমার বাংলোয় তো লোক এসেছে। এত ভালো হয়েছিল যে কাউকে ভাগ বসাতে দেইনি। অয়ন হাসল। মধুবালা অবাক হয়ে তাকালো। ভালো লাগলে ভাগ দাও না বুঝি? হুম। পাগল! হেসে চলে গেল মধুবালা। অয়নের মনে হলো এরা যে জীবনযাপন করে তাতে কোনো জটিলতা নেই। শালা জীবিত থাকা সত্ত্বেও নন্দাই তার বউকে আবার বিয়ের প্রস্তাব সহজ গলায় দেয়। নিজের জ্বালার কথা স্মরণ করে বউ বিয়ে করবে না বলে জানায়। প্রথম বিয়ের বিচ্ছেদ হলো কি হলো না তা নিয়ে কিন্তু শহরের সংবেদনশীল মানুষ এদের এই সারল্যে মুগ্ধ হবে সাময়িকভাবে। যে জটিল জীবনের আবর্তে তারা এতদিন আবর্তিত হয়েছে, তা থেকে বেরিয়ে এসে এই সারল্যের সঙ্গে বেশি দিন জীবনযাপন করতে হলে তাদের মনে হবে জীবনটাই আলুনি হয়ে গেল। এই যে মশাই, আপনি এখানে? দিতি সেন চিৎকার করে বললেন।
নৌকো থেকে নেমে এলো অয়ন। মর্নিং ওয়াক? হ্যাঁ, আজ অনেকটা হেঁটেছি। কাছে এলেন দিতি সেন। আজ তার পরনে হাঁটার পোশাক। জিজ্ঞাসা করলেন, আপনি এখানে বসে কি দেখেন? সমুদ্র। দারুণ না? আমি জায়গাটাকে ভালোবেসে ফেললাম। স্বাভাবিক। আচ্ছা, আপনি কখনো নৌকোয় চেপে সমুদ্রের গভীরে গিয়েছেন? মাথা নাড়ল অয়ন। না। যেতে ইচ্ছে করে না? ডুবে গেলে কি ফিরে আসতে পারবো না? আমি কিন্তু ডুবতে রাজি আছি, হাসলেন দিতি সেন। আপনি ব্যবস্থা করে দিন না। আপনার অনুরোধে জেলেরা রাজি হয়ে যেতেও পারে। ঠিক আছে, জিজ্ঞাসা করে দেখব। হঠাৎ কপালে ভাঁজ ফেলে দিতি সেন জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? মানে? এমন কাট কাট কথা বলছেন। কিছু হয়েছে? আমার ব্যবহার কি আপনাকে আহত করেছে? আপনি এমন কোনো ব্যবহার করেননি যে আমি আহত হতে পারি। করেছি। আপনাকে না জানিয়ে কাল রাত্রে আমরা ঘরে গিয়ে বসা ঠিক হয়নি। দিতি সেন বললেন, আই এম সরি। ধুর, তার জন্য আমি আহত হব কেন? তাহলে ঠিক আছে। দিতি সেন হাসলেন। আপনার সঙ্গে আলাপ হলো, খুব আড্ডা মারলাম। এখন তো ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, এই যে আমরা প্রায় গায়ে পড়ে আপনার কাছে এসে কদিন থাকলাম, খেলাম, জ্বালালাম, চলে যাওয়ার পরে আমাদের কতদিন মনে রাখবেন? যতদিন মন চাইবে। এখন থেকে কি করে বলি বলুন? অয়ন বলল, চলুন। লাড়ু ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে নিশ্চয়ই। আর একটু থাকুন না। ওই দেখুন, একটা বড় নৌকো ফিরে আসছে। ওদের সঙ্গে চলুন কথা বলি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কথা বলে নেব, চলুন। আপনার কিছু হয়েছে, একটু যেন বদলে গিয়েছেন, দিতি সেন বললেন। চলুন। পাথরের সিঁড়ি ভেঙে ওপরে উঠে এলো তারা। ব্রেকফাস্টের পর একটি তরুণ সাইকেলে চড়ে বাংলোয় এসে লাড়ুকে খবর দিল, গ্রাম থেকে খবর এসেছে লাড়ুকে এখনই সেখানে যেতে বলেছে, কারণ লাড়ুর মামা গুরুতর অসুস্থ। খবরটা শোনা মাত্র লাড়ু অসহায় চোখে তাকালো অয়নের দিকে। তাকে ওই মামাই বড় করেছে। বাবা মা চলে যাওয়ার পর ওই মামাই তাদের অভাব বুঝতে দেয়নি। এসব কথা বলে মাথা চাপড়াতে লাগলো। অয়ন জিজ্ঞাসা করল, গ্রামে যেতে কত সময় লাগে? লাড়ু জানালো এখন গেলে বিকেলে পৌঁছাবে, কিন্তু সে যাবে কি করে? সাহেবের গেস্টরা আছেন। সে চলে গেলে ওরা খাওয়া দাওয়া করবেন কি করে? আর যদি সে যায়, তাহলে ফিরতে ফিরতে কাল বিকেল হয়ে যাবে। আর মামা যদি চলে যায়, তাহলে কবে ফিরবে তা এখন বলবে কি করে? দিতি সেন এবং তার মা সামনে দাঁড়িয়েছিলেন। মিসেস সেন বললেন, এ কি কথা? আমাদের জন্য তোমাকে ভাবতে হবে না, আমরা ম্যানেজ করে নেব। দিতি সেন তার মাকে সমর্থন করলেন। হ্যাঁ, অয়ন, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি রান্নার দায়িত্ব নিচ্ছি। বেচারা গ্রাম থেকে ঘুরে আসুক। অবশ্য আমার রান্না যদি অপছন্দ হয় তাহলে একটু কষ্ট করে খাবেন। অয়ন পার্স বের করে দুটো 500 টাকার নোট লাড়ুর হাতে দিল। যাও, দেরি করো না। প্রার্থনা করি যেন তোমার মামা বেঁচে থাকেন। লাড়ু প্রায় উল্কার বেগে বেরিয়ে গেল ছেলেটির সঙ্গে। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দূরপাল্লায় দুই নারী এর 4র্থ পর্ব। উপন্যাসটির শেষ পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে, শোনার আমন্ত্রণ রইল। শেষ পর্ব আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।